ওয়ালাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই কন্টেন্টের মধ্যে আলোচনা করব কিভাবে তুমি তোমার সিকিউ যে কোশ্চেনগুলো থাকে সেখানকার ভিতরে 80% বা তার থেকেও বেশি মার্কটাকে গ্র্যাব করতে পারবা, তার থেকে বেশি মার্ক নিয়ে আসতে পারবা। চলো আমরা ডিরেক্ট ভিডিওর মধ্যে চলে যাই। তবে শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আজকের এই ভিডিও শেষে তোমাদের জন্য একটা কাইন্ড অফ বলতে পারো ঘোষণা আছে। ঘোষণাটা শোনার জন্য অবভিয়াসলি পুরোটা দেখবা। ফার্স্ট অফ অল সিকিউ পরীক্ষা মানে যেই এই জিনিসটা বা সিকিউ যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে ভাই আমাদের আসলে গুরুত্বপূর্ণ কোন দিক থেকে, কারণ এটা আমার প্রত্যেকটা পরীক্ষায় ম্যাক্সিমাম সংখ্যক মার্ক ক্যারি করে। এটা একটা জিনিস। আর একটা জিনিস সেটা হলো যে আমি সিকিউ লিখতে পারে সবাই কম বেশ লিখতে পারে, বাট বেশ কিছু কিছু পার্থক্য থাকার জন্য দেখবা যে টপ করতেছে তার যে মার্কটা যেটা সিকিউতে উঠতেছে, এবং যে হচ্ছে যে কাইন্ড অফ একটু শেষের দিকে বা মিডিল রেঞ্জে আছে তার যে সিকিউ এর মার্কটা, এটাতে ভালো একটা ডিফারেন্স। কারণ প্র্যাকটিক্যাল মার্কের ডিফারেন্স কত, এমসিকিউ দেখা দেখি করলেও তো অনেকটা আগে যাওয়া যায়, এটা কিন্তু এমসিকিউ এর একটা ড্রব্যাক। বাট সিকিউ থেকে এটা সম্ভব হয়, খুব বেশি সম্ভব হয় না। আর ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো, সেটা যদি মেইন থিম তুমি না জানো, মেইন অবজেক্টিভটা না জানো, তুমি যে উপাদ্য সম্পাদ্যগুলো করছো সেটা যদি আসল প্রমাণটা তুমি না জানো, তো তুমি মার্কিং তো কমপ্লিট করতে পারবে না। সো সিকিউটা কিন্তু ভালো একটা জায়গা আসলে যে তোমার মার্কেট ডিফারেন্সটা ক্রিয়েট করার জন্য। তো যদি তাই হয়ে থাকে, তো চলো আমরা পাঁচটা যে টেকনিক আছে যে সিকিউতে আমরা যেন ভালো মার্ক নিয়ে আসতে পারি সেগুলো আলোচনা করে ফেলি। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আলোচনা করে ফেলি। প্রথম যে ইস্যুটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট ঠিক থাকা। ভাই একটা সিকিউ এর ভিতরে আগে দেখা যেত যে খাতার ওজন দেখে মার্ক, ভারী 100, আইসে পাস করতে 2, চিন্তা ভাবনা থাকতো হয়তো বা আগে একটা। এখন একটা টোটালি চেঞ্জ। ইভেন আমার যখন মানে পরীক্ষা হইতো তখন ওই প্রজন্ম থেকেই দেখা গেছে যে আমাদের ওই টেন্ডেন্সির যে টিচারগুলো ছিলেন তারা কম বেশ সবাই হচ্ছে ভাই তুমি চিন্তা করে দেখো আসলে কি করছেন, অবসর নিয়ে নিয়েছেন। এখন কিন্তু আমাদের এই প্রজন্মের মানুষজনগুলোই টিচার হয়ে আছেন। হ্যাঁ, ওই জন্য সিকিউ পরীক্ষার ভিতরেও দেখবা যে আসলে বা এই যে বোর্ড কোয়েশ্চেনগুলোর ভিতরেও দেখবা যে কত নতুনত্ব, কত সৃজনশীলতার অ্যাপ্লাই আসলে চলে আসতেছে। একটা যে সাবজেক্টে একেবারে টাইট দেয়, যে সাবজেক্টটাতে তোমার একটু দুর্বল বা এরকম, ওইটাতে যদি টাইট খাও একটা, তাহলে বুঝতে পারবা একেবারে হাড়ে হাড়ে প্লাস কি পাস নিয়ে ঠেকাঠেকি লাগে আর কি। যাই হোক, ওকে, তো আশা করি বুঝছো যে কনসেপ্টটা ঠিক থাকা লাগবে। এবং এই যে এই টাইপের জিনিসপাতি একেবারে না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম টাইপের জিনিসপাতি, এগুলা লেখালেখির আর নাই ভাই, দিন নাই, এগুলা বাচ্চা বাচ্চা জিনিস, এগুলা কখনো না। মোস্ট অফ দ্য টাইম ট্রাই করবা মোস্ট রিলিভেন্ট জিনিসগুলাকে, মোস্ট প্রাসঙ্গিক জিনিসগুলাকে লিখার, সেটা অল্প হোক গোছানো হোক, এই হচ্ছে কথা। সুসজ্জিত থাকুক, এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্গেট থাকবে। অল্প হোক এই জিনিসটাকে আমি খুব বেশি প্রিফার করবো এরকম না। অবভিয়াসলি বোর্ড পরীক্ষা বা যে পরীক্ষাতে দেখা যায় যে অনেকগুলো খাতা দেখতে হয়, সেখানে অবভিয়াসলি একটা ওয়েট ডাজ ম্যাটার। এটা তুমি মানো না মানো, আসলে এটা একটা বিষয়, ওয়েট ডাজ ম্যাটার। দ্যাট ডাজেন্ট মিন যে আসলে তুমি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম হ্যান ত্যান অন্য আঙ্গু বাঙ্গু কিছু লিখে হচ্ছে যে ওয়েট বাড়াবা, এরকম মোটেও না। রিলিভেন্ট জিনিসটাকে লেখার চেষ্টা করো। আমি কিছু বেসিক প্রসিডিওর বলে দিচ্ছি, এবং এই দুইটার মধ্যে যদি তোমাকে সিলেক্ট করতে দেয় যে কম লেখা, কোয়ালিটিফুল লেখা আর ওয়েট লেখা, বেশি লেখা, তাহলে সবসময় হচ্ছে দ্বিতীয়টাকে বাদ দিয়ে দিবা, প্রথমটাকে সবসময় গ্র্যাব করবা। সব সময় তুমি এটার ভিতরে যদি একটু বেশি পরিমাণে লিখতে পারো, যদি একটু বুঝিয়ে লিখতে পারো আর একটু এলাবোরেট করে লিখতে পারো, তাহলে এটাকে হচ্ছে যে ওইটা হচ্ছে যে ওইটা কি বলবো মানে ওই যে মানে দিস ইজ ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। তারপরে এই ভেরিটাকে যদি আসলে কোনো কিছু দিয়ে ডিফাইন করতে চাও, হ্যাঁ মানে ভালো মানে খুবই ভালো এরকম, তারপরে ওই যে এই ভেরিটাকেও যদি অন্য কিছু দিয়ে ডিফাইন করতে চাও তাহলে সেটাকে করতে পারো। ওটা হচ্ছে ওই যে এই জানার ভিতরে সেটাকে এলাবোরেটলি লেখা, এই জিনিসটা বুঝাচ্ছি। ওকে, তো এখন কথা হলো যে আমি কনসেপ্টটা ঠিক থাকতেই হবে অবভিয়াসলি আমাকে লেখার জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য। এটা আমার ধর্ম পরীক্ষা হলেও তুমি কখনোই চিন্তা করবা না যে আনায় বানায় তুমি হাদিস লিখবা, আনায় বানায় তুমি অন্য কিছু করবা, এরকম জিনিসপাতি বা এরকম টেন্ডেন্সিগুলো একেবারে বাদ দেওয়ার চেষ্টা করবো ভাই, এরকম কখনো না। ওকে, কনসেপ্টটাকে ঠিক রাখো, ওই জিনিসটার ভিতরে যতটা এলাবোরেট করতে পারো লেখো। এরপরে আসো লিখার অ্যাপ্রোচ। লিখার অ্যাপ্রোচটা আমাদের কেমন হবে? অবভিয়াসলি আমি ক খ একটা পেজের মধ্যে লেখা ট্রাই করব। হ্যাঁ, যদি দেখা যায় যে আসলে খটা খুব বেশি বড় হয়নি, প্লাস তোমার লেখার ফন্টের অবস্থাটাও ছোট, যদি গ থাকে লেখার মতন অবস্থা, মানে অ্যাটলিস্ট একেবারে গয়ের শুরুর পার্টটা অর্থাৎ জ্ঞান, গয়ের ভিতরে যেটা অনুধাবন কোয়েশ্চেন, সেখানে অনুধাবন বলবি প্রয়োগ কোয়েশ্চেন, সেখানে তো জ্ঞান থাকে, অনুধাবন থাকে, প্রয়োগ থাকে, তিনটাই থাকে, তারপরে হচ্ছে ঘ, এরকমভাবেই তো আমরা লিখবো। সো তোমার একটা লেখার মধ্যে মাথায় রাখতে হবে যে কখনো লেখা বেশি লেখা ট্রাই তো তুমি করবা, বাট কখনো জোর করে মানে এটা কখনো যেন টিচারের কাছে এরকম না হয়ে যায় জোর করে লেখা। তোমার সাধারণ লেখার ভিতরে তুমি অপ্রাসঙ্গিক হচ্ছে স্পেস দিচ্ছ, মানে যেই স্পেসটা সাধারণত দুইটা ছেদের ভিতরে বা দুইটা প্যারার ভিতরে দেওয়া উচিত, তুমি দুইটা লাইনের ভিতরে দিচ্ছ, তুমি দুইটা শব্দের ভিতরে দিচ্ছ, তার মানে এটা টিচার বুঝতেই পারবে যে তুমি আসলে ভণ্ডামি করতেছো। ওই সকল খাতার উপরে তুমি যতই ভালো লেখো, যাই লেখো না কেন, একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে। অ্যাজ এ টিচার তুমি তোমার মানে নিজেকে ওই অবস্থানে বসে রাখো, তোমারও এটা চলে আসবে। সো ওই কাজটা কখনো করবা না। কখনো প্রিটেন্ড করবা না যে তুমি পারো এটা তুমি বুঝাও। কখনো প্রিটেন্ড করবা না যে তুমি পারো অথচ তুমি পারতেছো না, তুমি প্রিটেন্ড করতেছো। টিচার তার মস্তিষ্ক খরচ করে বা ব্রেইন খরচ করে চিন্তা ভাবনা করে এটাকে খুঁজে বের করে ধরলো তোমাকে, তার মানে তুমি একেবারে গেছো, একেবারে গেছো।
যাকে বলে। তো ওই 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 ধরনের কাজ কখনোই করবো না, ঠিক আছে? যে আমরা মানে প্রিটেন্ড করতেছি যে আমরা পারি না, অথচ প্রিটেন্ড করতেছি যে আমরা পারি, এরকম। এটা ভাইভাতে আরও বেশি হচ্ছে যে মানে কি বলবো, মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট দেয়। রিটেন খাতাতেও তো দেয়, তো রিটেন খাতাতে তাও না হয় কেউ না কেউ 10 জনের ভিতরে 2-4 জন বেঁচেও যেতে পারে, বাট ভাইভাতে এটা বাঁচতেই পারে না, ভাইভাতে একেবারে মারাটা খেয়ে যায়। তো যাই হোক, এটা কখনোই করবা না। আলটিমেটলি প্রত্যেকটা বৈশিষ্ট্যই আসলে মানে পরবর্তী আমাদের কাজের ভিতরে রিফ্লেক্ট হয়, তাই তোমাদেরকে আগে রেখে বলে দিলাম। তারপরে হচ্ছে একটা জিনিস চিন্তা রাখবা, সেটা হচ্ছে খাতা সবসময় পরিষ্কার। খাতাটাকে যতটা পারবা পরিষ্কার রাখার, মানে ভাই এত খাতা পরিষ্কার রাখছি না, সাদা ঝকঝকে ফকফকে, একটা বিন্দুও লিখি নাই। ওই খাতা পরিষ্কার রাখার কথা বলছি না বাপ। খাতা পরিষ্কার মানে হচ্ছে, ধরো তোমার একটা কাটাকাটি হলো, তুমি কি করবা বলো তো? একেবারে বেসিক কাজ, একটা টান দিয়ে কেটে দিবা, এত বড় তো দেওয়ার দরকারও নাই। এই দিক থেকে রেখে কাটলা, এই দিক থেকে রেখে কাটলা, কাটাকাটি হয়েছে। কেউ আসে একেবারে দে খাতায় ফুটা করে শেষ, ওরকম না ভাই। আমাদের ভিতরে অনেকেই আছে কিন্তু, আবার কেউ মৌলবি মাওলানা মানুষ, ক্রস, দরকার নাই ভাই, এত কিছু না। একেবারে ধরো হচ্ছে যে এই যে ধরো তোমার পরীক্ষা ভালো হলো, ধরো ভালো, কারণ পরীক্ষা জিনিসটা বাদ গেছে, কেটে দিলা এটা। পরীক্ষাটাকে কেটে ওটাও যেন একটা শব্দ মনে হয়, তার আগের স্পেস পরের স্পেস যেন সেম লাগে, বুঝছো? ওখান থেকে ওটাকে যেন আলাদাভাবে আইডেন্টিফাই না করা যায়, এরকমভাবে একটা অ্যাপ্রোচ নিয়ে আসো না। তুমি একটা আজকে ধরো আমার এই ভিডিওটা 10 মিনিট 12 মিনিট হলো, এটা দিয়ে এই ভিডিওটা থেকে তুমি খালি কাটাকাটি যে করবা না, এই ছোট্ট জিনিসটা শিখলা, বিলিভ মি এই জিনিসটাকে শিখে যদি লালন করতে পারিস ভাই, এইটারও প্রতিদান তুই আলহামদুলিল্লাহ খুব ভালো মতন পাবি, বিশ্বাস কর, আসলেই পাওয়া সম্ভব। তো এই জিনিসটা মাথায় রাখবা, খাতাটা যতটা পারা যায় পরিষ্কার লিখবা, ঝকঝকে ফকফকে না, মানে লিখার ভিতরে মানে অতিরিক্ত পরিমাণে স্পেসিং হ্যানত্যান এগুলা কিচ্ছু না, অতিরিক্ত পরিমাণে ফন্ট সাইজ বড় হ্যানত্যান এগুলা কিচ্ছু না। একেবারে মানে যতটুক তোমার আসল বা যতটুক তোমার রিয়েল, ততটুকটাকে মেনটেন করে যতটা পারা যায় ততটুকু কমপ্লিট করার চেষ্টা করবা, ক্লিয়ার, পরিষ্কার রাখার চেষ্টা করবা। তারপরে আরেকটা যেটা কাজ, সেটা হলো যে আমরা বেশি লেখা ট্রাই করবো, বাট ওই যে কখনো প্রিটেন্ড করবো না, এটার জন্য কখনো না হয়। অনেকেই বলো যে ভাই আমরা সিকিউ আসলে কত বড় লিখবো, ফুল সিকিউ কীভাবে অ্যান্সার করতে হয় সেটা নিয়ে একটা ফুল মানে ডিটেইলড ভিডিও আছে, ওই ভিডিওটা কাইন্ডলি হচ্ছে দেখে নাও, সার্চ করে তুমি পেয়ে যাবা, চ্যানেলের ভিতরে সার্চ করলেই পেয়ে যাবা। সিকিউ কোয়েশ্চেন মানে সিকিউ লেখার হচ্ছে একেবারে উপায় ডিটেইলডে বলা আছে, কতটুক, কতটুক সময় কতটুক লাগাবো ইন ডিটেলস। আমি খালি এখানে একটুকু বলবো কত বড় তোমার হওয়া উচিত। আমি তোমাকে বলবো ম্যাথমেটিক্যাল পার্ট যদি না হয় বা ঘ সবগুলোতে ম্যাথ যদি না হয়, কাইন্ড অফ যদি লেখার বিষয়টা হয়, তাহলে এটা যেন 2 থেকে 2.5 পেজ মতন যেন যায়, এটা কাইন্ড অফ স্ট্যান্ডার্ড। কারো 3ও যেতে পারে, 3.5ও যেতে পারে, কারো 2-এর ভিতরেও হয়ে যেতে পারে, হয়ে যায়, এটা যেন যায়, ক্লিয়ার ভাব? ওকে, এরপরে আসো রেগুলার লেখার প্র্যাকটিসিং। এই রেগুলার লেখার প্র্যাকটিসিংটা কেন? কারণ ধরো তুমি হচ্ছে লেখালেখি করো না সাধারণত, বেশি পড়ার উপরে ফোকাসড, তো তুমি চাচ্ছ যে তোমার একদিন বাংলা প্রথম পরীক্ষা, সারাদিন রাত তুমি পড়ে গেছো, আগের 4 দিন 5 দিন পড়ে গেছো, সেই দিন যায় একেবারে 100 মানে তুমি চাচ্ছ যে 23 মিনিটে একটা করে সিকিউ লিখে ফেলবা, আদৌ কি সম্ভব? কঠিন ভাই, সম্ভব হলেও কঠিন, অনেক বেশি প্যারা পাইতে হয়। এর থেকে ভালো হচ্ছে তুমি যদি একটু মানে রেগুলার প্র্যাকটিসিংয়ের মধ্যে রাখো। এই প্র্যাকটিসিংয়ের মধ্যেটা কেমনে? সময়ের মধ্যে আর সময় ধরে, দুইটাই হচ্ছে অনেকটা জরুরি। ধরো তোমাকে 23 মিনিটের ভিতরে আসলে একটা করে সিকিউ লিখতে হবে, এই জিনিসটা হচ্ছে জরুরি। আবার টানা 2.5 ঘন্টা তোমাকে লেখালেখি করতে হবে, এই জিনিসটাও জরুরি। এই দুইটা বিষয় মেনটেন করতে হয়, সময়ের মধ্যে আর সময় ধরে লেখা। এই সময় দেখা যায় যে তুমি যদি আসলে 2.5 ঘন্টা ধরে এরকম সময়ের মধ্যে মানে সময় ধরে যদি লেখার প্র্যাকটিসটা না করো, বেশি লেখা যদি প্র্যাকটিস না করো, তাহলে ওই সময় দেখা যায় হাতের মাসল ছেড়ে দেয়, ব্রেন কাজ করা থামে দেয়, শরীর ছেড়ে দেয়, অনেক ঝামেলা আসতে পারে, হাত ঝনঝনি লেগে যায়, অনেকগুলাই ঘটনা ঘটে। সো তোমার জন্য বেটার হয় তুমি যদি রেগুলার আর কি বলতে মিনিমাম একদিন পর পরে হইলেও মাথায় রাখবা 30 মিনিট টানা লিখতেছো, দেখে হোক না দেখে হোক, পরের দিন 60 মিনিট টানা লিখতেছো, এরকমভাবে হাইয়েস্ট 120 মিনিট 120 মিনিট টানা লিখতেছো। আজকে এটাই কাজ, এগুলাকে প্রয়োজনে হচ্ছে যে অড টাইম শুক্রবার এরকম টাইমের ভিতরেও ফিক্স করতে পারো, বাট মাথায় রাখতে হবে যেটা তোমাকে করতে হবে, এটা তুমি করলে তোমার বেটারমেন্টের জন্যই হচ্ছে, সো এটা অনেক বেশি উপকারী হবে। এরপরে আসো স্ট্যান্ডার্ড মেনটেন মানে হচ্ছে সৃজনশীল 1 নাম্বার যেটা লিখলা, সৃজনশীল 5 নাম্বারটাও যেটা হয়, সৃজনশীল 1 নাম্বার যেটা লিখলা গ্রুপ সাবজেক্টের জন্য 4 নাম্বার সৃজনশীলও যেন ঠিক সেই রকমই একটা অ্যাপ্রোচ থাকে। এমন যেন না হয় যে প্রথম সৃজনশীলটা লেখার সময় কচ্ছপের গতিতে যাচ্ছ, পরে সৃজনশীলটা লেখার করে একেবারে মানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8 এই গতিতে লিখতেছো, এমন যেন না হয়। হ্যাঁ, মানে তুমি ইকুয়াল টাইম বন্টনটা করবা মধ্যখানে। অবশ্যই কখনোই দেখা যাবে না যে তুমি মানে একটা সিকিউ একেবারে প্রত্যেকটাই 23.5 মিনিট করে লিখতে পারতো, সেটা কখনোই হবে না। কোনোটাতে 25 যাবে, কোনোটাতে 21 আসবে, কোনোটা কম হবে একটু, কোনোটা বেশি হবে, কিন্তু এটা টিচারকে বুঝতে দেওয়া যাবে না, এটা যেন বুঝতেই না পারা যায় যে কোন সিকিউটা হচ্ছে তোমার মানে কোন সিকিউটা হচ্ছে তোমার হলো যে ওই যে খুব পছন্দের খুবই ভালো পারো, আর কোন সিকিউটা হচ্ছে খুব খারাপ পারো, এরকম। আমি একটা সিম্পল কথা বলি, আমি এই টেন্ডেন্সিটা নিয়ে খেলতাম আসলে, মানে খেলতাম বলতে আমার কাছে অ্যাপ্রোচটা লাগতো এরকম যে
মানুষজন কি করে ধরো, মানুষজন করে সাধারণত এরকম যে সবসময় কিন্তু বলা হয় এরকম একটা কথা যে যেটা তুমি সব থেকে ভালো পারো সেটা যদি লাস্টের নাম্বার সিকিউ হয় সেটাকে আগে লিখো। এটাই কিন্তু বলা হয়, কারণ প্রথমেই টিচার তোমাকে হচ্ছে যে চেহারা দেখেই আসলে কি বলে দিবে, তোমার শরীরের অবস্থা বলে দিবে, ঠিক ওই রকমই আসলে তোমার প্রথম কোয়েশ্চেনের উত্তর দেখে তোমার বাকি কোয়েশ্চেনগুলো তুমি কেমন উত্তর করতে পারছো সেটা বলে দিবে, এরকম একটা কিছু। এখন তুমি ধরো প্রথম কোয়েশ্চেন মানে একেবারে 8-9 নাম্বারের কোয়েশ্চেন সেটাকে সব প্রথমে লিখলা, 2-3 নাম্বারের কোয়েশ্চেনটাকে সব শেষে লিখলা, তাহলে কিন্তু একটা টিচার টেন্ডেন্সি এরকমও থাকবে যে আসলে তার মানে 2-3 নাম্বার কোয়েশ্চেনটা অতটা ভালো পারে না, জোর করে যে লিখছে, যখন আর কোনো অপশন পাইনি তখন যে লিখছে। আমি কি করতাম টেকনিকটা, আমি সবসময় চেষ্টা করতাম আমি যে সিকিউ খুব ভালো পারি, খুব ভালো পারি আর অ্যাভারেজ পারি, এই দুটোই তো আমরা সাধারণত লিখি আসলে, তো খুব ভালো পারি বা অ্যাভারেজ পারি আমি এই ক্রমিকটা সবসময় মেনটেন করতাম। ধরো আমি 1 লিখবো না বা আমি 3 লিখবো না, তো আমি ধরো 1-2 লিখলাম, তারপরে আমি 4 নাম্বারটা কিন্তু সব থেকে ভালো পারতাম, 4কে আমি কখনো আগে লিখতাম না, আমি লিখতাম না, এটা আমার ওয়ে অফ অ্যাপ্রোচ, এটা আমি তোমাকে বলছি না যে তুমি মেনটেন করতে পারো, বাট চাইলে চেষ্টা করে দেখতে পারো। আমার মতে এটাও হচ্ছে যে খাটে, হ্যাঁ এটা আমার মতে খাটে, দ্যাট ডাজেন্ট মিন যে হচ্ছে সবার মতামত সেম হবে, এটা আমি বলেই দিচ্ছি, কিন্তু এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত। আমি কি করতাম, 1 লিখতাম আগে, 2 লিখতাম আগে, 3 যে ধরো স্কিপ করলাম বা লিখলাম না, আমি 3 লিখতামই না, আমি ধরো লিখবই না 3, 4 কিন্তু আমি সব থেকে ভালো পারি, তাও কিন্তু 4কে আমি ওই 3 নাম্বারেই লিখলাম, বা সিরিয়াল অনুযায়ী ক্রমিক নাম্বারে কিন্তু 3 নাম্বারে। এখানে যে ঘটনাটা ঘটে, স্যার আশা করি আর কি ওইরকমভাবে একেবারে মানে স্যারের কাছে, স্যার চাইলে তো হচ্ছে যদি পড়ে পড়ে দেখে তাহলে তো বুঝতেই পারবে কোন সিকিউ আমি সব থেকে ভালো পারি কোনটা খারাপ পারি, কিন্তু অত তো সময় নাই, কিন্তু ওই অল্প সময়ের ভিতরে এটা সহজে হচ্ছে যে ওনার মানে ধরো ওই যে ব্রেনে এটা ফাংশন করে না যে আসলে কোনটা সে ভালো পারতো কোনটা সে খারাপ পারতো, অন অ্যান এভারেজ অ্যাটলিস্ট সবগুলাতেই মোটামুটিভাবে একটা ভালো মার্ক চলে আসতো, বুঝছো? সো এই টেকনিকটাও তুমি অ্যাপ্লাই করতে পারো যে তুমি ভালো পারো খারাপ পারো যেই ক্রমিকটাতে লিখবা, তুমি তো আলটিমেটলি লিখতাই রে বাপ, লিখতা না তো, তুমি যদি আলটিমেটলি লিখোই একেবারে তো উল্টাপাল্টা যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এগুলো তো আর লিখবা না, তাহলে সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করবা সবসময়, উপকার হইতে পারে, এটা আমার পার্সোনাল মতামত। সো তুমি তোমার মতন করে চালু করতে পারো। সো এই জিনিসটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, যে একেবারে সৃজনশীল 1 থেকে সৃজনশীল 5, সৃজনশীল 1 থেকে সৃজনশীল 4 যেন ঠিক থাকে, এসকিউগুলো শর্ট কোয়েশ্চেনগুলো লিখতেছো এগুলো যেন স্ট্যান্ডার্ড ঠিক থাকে। এরপর আসো কনসিস্টেন্সি হচ্ছে নিয়ম করে প্র্যাকটিস, অর্থাৎ আমি তোমাকে এটা তোমার রেগুলার লাইফের কথা বলতেছি, এই রেগুলার লাইফে এই যে এরকমভাবে এই যে রেগুলার লেখার যে প্র্যাকটিসিং, এটা কনসিস্টেন্ট তুমি হচ্ছে যে প্র্যাকটিস করতে থাকো। কেমন প্র্যাকটিসটা করবা, প্রতি 1 দিন পর পর তুমি টাইম পাচ্ছ, 1 দিন পর পর করো, নট এ বিগ ডিল, ভেরি গুড। 1 দিন পর পর হইলেও তোমাকে করতে হবে। তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমার আসলে মানে পড়ার অংশটা গ্যাপ বেশি, আমি 2 দিন পর পর করবো, করো, কোনো সমস্যা নেই, বাট করো। বাট এটা এমন হওয়া যাবে না 3 দিন পর পর 1 দিন আছি, 4 দিন পর পর 1 সপ্তাহ, তারপর কোনো খবর নাই, এরকম করলে আলটিমেটলি তুমি থাকতে পারবা না। তো তুমি একটা মাথায় রাখবা যে যখনই তোমার কাছে সময় হচ্ছে লেখার আগে প্রয়োজনে 5 মিনিট আগে এই এক্সারসাইজটা করে ফেলবা, এই মাসেলের এক্সারসাইজটা করে ফেলবা, যে আমি মাসেলটা আমার ঠিক আছে কিনা, ঠিক থাকে আসলে, ঠিক থাকে না এমন না, বাট টানা অনেকক্ষণ ধরে একই সময় ধরে যখন লিখতে যাওয়া যায় তখন দেখা যায় যে কিছুটা ম্যাল ফাংশন হয়। সো এগুলা যেন কাজ না হয়, তাই টোটালি এই 5টা টেকনিককে যদি মাত্র ফলো করতে পারো ভাই, খুব ভালো মতন আমি বলতেছি একেবারে এই রিলিভেন্ট লিখে আসলে ইজিলি দেখা যায় যে তুমি 80% মার্ক বেশি পাবা, 80% বা তার থেকে বেশি পাবা। ক খতে তো মার্ক কাটার খুব বেশি জায়গা নেই, গ আর ঘতে এক এক করে কাটলেও তুমি হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো মার্কটা কন্টিনিউ করতে পারবা, ঠিক আছে? সো আলটিমেটলি তোমাকে 5টা টার্গেট 5টা ফিল আপ করতে হবে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের অবভিয়াসলি একটা প্রোগ্রাম চলতেছে, সেটা হচ্ছে ঈদ আসতেছে, এবং ঈদ আসতেছে আর আমাদের তরফ থেকে কিছু থাকবে না তাই কি আর হয়? সো আমাদের তরফ থেকে যে জিনিসটা আছে তোমাদের জন্য সেটা হচ্ছে ঈদ সালামি, ঈদ কষাই, যেটার কথা বললাম লাস্টে যে একটা দিয়ে দিব ঘোষণা, সেটা হচ্ছে ঈদ কষাই 25। এই ঈদ কষাই 25 একটা কুপন, এই কুপনটা ব্যবহার করে তুমি আমাদের হালকাস্টাইন ইনফিনিটি স্কুলের যত সকল প্রকার কোর্স আছে, যত মাইক্রো কোর্স বলো, হাফ ইয়ারলি প্রোগ্রাম বলো, অথবা হচ্ছে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম, সব থেকে প্রিমিয়াম যে প্রোগ্রামগুলো সেগুলোর কথা বলো, ইনক্লুডিং আওয়ার বুকস, অল ইন অল মাস্টার বুক, জেএসসি প্রিপারেশন, এসএসসি প্রিপারেশন যা আছে সব কিছুর উপর ফ্ল্যাট 25% ডিসকাউন্ট পাবা। তো যারা এখনও আমাদের সাথে যুক্ত নাও, এই কুপনটা ব্যবহার করে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে আরও বিস্তারিত বলা আছে, সেটা দেখো, এবং যারা আমাদের সাথে যুক্ত নাও তারা যুক্ত হয়ে যেতে পারো। আজকে সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।